ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের ৯০% বাসিন্দা যখন ইসলাম ধর্মের অনুসারী, রাষ্ট্র ব্যবস্থার চরিত্রের সংজ্ঞায় ধর্মনিরপেক্ষতা রাখা অর্থহীন। সংবিধানে বাংলাদেশে যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে তা বাদ দেওয়ার কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিতের যে বিষয়টা জানতে চাইবো, এই যে ধর্ম নিরপেক্ষতা শব্দটিকে বাদ দিতে চাইছে ইউনূস সরকার, তার ফলে ঠিক কি প্রভাব পড়তে পারে? প্রভাব তো অবশ্যই পড়বে, কারণ প্রভাব এর আগেও পড়েছে। যে কোনো দেশের পরিচিতিটা কিন্তু এইভাবেই তো, দেশটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ নাকি বিভিন্ন ধর্ম নিয়ে চলে, এ কিন্তু একটা বিভিন্ন দেশের একটা পরিচয় বলা যেতে পারে। কারণ যে কোনো পর্যটক বলো বা বিদেশি কোনো দেশ যখন আমদানি রপ্তানি করবে, তখন সেই দেশে কিন্তু পরিস্থিতির কথাটা চিন্তা করবে অবশ্যই। এবং সেখানে যদি ধর্মনিরপেক্ষ দেশ হয়, তাহলে সেখানে আমদানি রপ্তানি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়। কিন্তু যদি কোনো বিশেষ কোনো সম্প্রদায়ভুক্ত দেশ হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু সেই দেশ কিন্তু আমদানি রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু চিন্তাভাবনা করবে। তখন দেশটা ধর্মনিরপেক্ষ হলে অবশ্যই এই ব্যাপারে এগিয়ে যাওয়ার সুবিধা। কিন্তু বাংলাদেশে আমরা জানি 2013 থেকে কিন্তু এই ধর্মনিরপেক্ষই ছিল। শুধু 2013 নয়, বাংলাদেশ যখন স্বাধীন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, এবং তারপরে কিন্তু বাংলাদেশ ছিল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এরপর আমরা জানি মোহাম্মদ এরশাদ সেনা শাসন যখন শুরু করেন বাংলাদেশে, সে সময় কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দটি তুলে দেওয়া হয় বাংলাদেশের থেকে। ফলে স্বাভাবিকভাবে তারপর থেকে কিন্তু এক কথায় মুসলিম দেশ হিসেবে কিন্তু পরিচিত ছিল বাংলাদেশের। 2013 সালে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় ফেরেন, এবং তিনি কিন্তু 30শে জুন কিন্তু রীতিমতো বাংলাদেশের সংসদে বিল পাস করে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করেন। এবারে কিন্তু দেখলাম গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো বাংলাদেশে, এবং গণ অভ্যুত্থানের পরে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারপরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি সরকারে বসেন, এবং তিনি একের পর এক কিন্তু পদক্ষেপ নিয়ে চলেছেন। এবং তার সরকারের যে পদক্ষেপগুলো বলা চলে, বা তার সরকারের আমলে যা ঘটে চলেছে বাংলাদেশে, তা সত্যিই সারা বিশ্বের একটা চিন্তার বিষয়। তখন দেখো, এই মোহাম্মদ ইউনূস সরকার গঠিত হওয়ার পরেই আমরা দেখি যে বাংলাদেশের প্রধান বিচারপতি, তার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার বাড়িও কিন্তু ভাঙচুর করা হয়। সুতরাং এইখানে কিন্তু একটা মেসেজ বলা যেতেই পারে যে বাংলাদেশে কোনো সংবিধান, কোনো আইন এইসব চলবে, নাকি কোনো তৈরি করা, অর্থাৎ সরকারের ইচ্ছা মতো খামখেয়ালি কোনো আইন চলবে। তখন একজন বিচারপতি যদি আক্রান্ত হয়, এই প্রশ্নটা তুলে দেয়। এবারে দেখো সব কিছু মাত্রা ছাড়িয়ে গেলে এবারে দেখা যাচ্ছে বাংলাদেশকে মুসলিম দেশে ঘোষণা করার পদক্ষেপ এক ধাপ এগিয়ে গেল বলা যেতেই পারে। এবং রীতিমতো তোমার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যিনি রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি রীতিমতো বাংলাদেশের হাইকোর্টে আপিল করেছেন যে যেখানে 90% মুসলিম মানুষের বাস, সুতরাং সেখানে ধর্মনিরপেক্ষ রাখাটা হাস্যকর বলে, এইরকমই কিন্তু তার মন্তব্য। পাশাপাশি দেখো আরও যে সিদ্ধান্তটা নিয়েছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বাংলাদেশের জাতির জনক মানা হয়, এবং সেখানে কিন্তু তারা চাইছেন না যে বঙ্গবন্ধুকে জাতির জনক মানা হয়। এখানে তোমায় আরও কিছুটা জানিয়ে রাখি যে মোহাম্মদ ইউনূস যখন সরকারে বসেন, তারপরেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়েছে, এবং তাদের একাংশ কিন্তু রীতিমতো প্রকাশেই বলতে শুরু করে যে আগামী দিনে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নয়, জাতির জনক মানতে চলেছে পাকিস্তানের জাতির জনক যাকে বলা হয়। তো সেইভাবেই এখানে একটা মোহাম্মদ আলী জিন্নাহকে, ফলে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে পাকিস্তানের সাথে লড়াই করে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে। তখন এই দুই দেশের সৃষ্টিটা তোমাকে বলে রাখি, ভারতবর্ষ যখন স্বাধীন হয় সে সময় কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছে, একটা ভারত, একটা পাকিস্তান। এই বাংলাদেশের নাম তখন ছিল পূর্ব পাকিস্তান। এবং সেই সময় যে নির্বাচনটা হয়েছিল, তখন কিন্তু বঙ্গবন্ধু মোহাম্মদ লিয়াকত আলী ভুট্টো কিন্তু হারিয়ে দিয়েছিলেন, এবং রীতিমতো জিতে ক্ষমতা দখল করেছিলেন। এবং তিনি যখন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যান, তখন কিন্তু গ্রেপ্তার হন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তারপরেই আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক চাপে কিন্তু বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়, এবং তারপরেই বাংলাদেশে শুরু হয় ভাষা আন্দোলন, অর্থাৎ বাংলা ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতি দিতে হবে, এমনই কিন্তু আন্দোলন করেছে ছাত্ররা। তারপরেই কিন্তু এই ছাত্রের উপর নির্মম গুলি চলে, এবং গুলি চালায় পাকিস্তানি সেনা। তারপর থেকেই কিন্তু বাংলাদেশে আন্দোলন শুরু, এবং তারপরেই সেই আন্দোলন কিন্তু মুক্তিযুদ্ধ আন্দোলনে পরিণত হয়। পরবর্তীতে নতুন দেশ বাংলাদেশে সৃষ্টি হয়, এবং তারপরেই গণতান্ত্রিক দেশ বাংলাদেশ হয়ে রয়েছে।
কিন্তু এবারে সেই জায়গায় কিন্তু কথা বলা যায় সেই জায়গা থেমে যেতে চলেছে। অর্থাৎ যে গণতান্ত্রিক দেশের সৃষ্টি হয়েছিল, যে ধর্মনিরপেক্ষ দেশের সৃষ্টি হয়েছিল, তা কিন্তু আপাতত মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু তুলে দিতে চাইছে এমনটাই। কিন্তু এর কিন্তু প্রভাব কিন্তু অনেক রকমই পড়তে পারে। আবার তোমাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়িক আমদানি রপ্তানির ক্ষেত্রে বা পর্যটকদের ক্ষেত্রে, বহু পর্যটক যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যান। বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত মন্দির রয়েছে, আমরা জানি সমুদ্র সৈকত এলাকা রয়েছে, ইস্কন বাজার রয়েছে, খুব বিখ্যাত। বহু বিদেশি পর্যটক কিন্তু যান। কিন্তু বাংলাদেশকে যদি এরকম ধর্মনিরপেক্ষ থেকে একটা ধর্মের নিয়ন্ত্রণ নিয়ে চলে আসে, তাহলে কিন্তু পর্যটকরাও দ্বিতীয়বার ভাববেন যে বাংলাদেশে যাওয়া ঠিক হবে কিনা। এবং যেসব দেশ আমদানি রপ্তানি করে তারাও কিন্তু নতুনভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। একেবারে দেখো সত্যজিৎ, আরো একটি বিষয় জানতে চাইবো, বাংলাদেশ যদি ধর্ম নিরপেক্ষ দেশ হয়, সেক্ষেত্রে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা রয়েছে, হিন্দু ধর্মাবলম্বীরা, সেক্ষেত্রে তারা কি করবেন? দেখো, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হিন্দুরা কী করবে। দেখো, হিন্দুরা এই মুহূর্তে যদি বলি, বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন স্বাধীন হয়, সে সময় হিন্দুর ছিল 40% ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা নেমে এসছে প্রায় 3%-এ। সুতরাং বার্তা কিন্তু একদম পরিষ্কার। দেখো, এবং গত কয়েক বছর একদিকে যেমন ধর্ম পরিবর্তন হয়েছে, পাশাপাশি বহু সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু মানুষ কিন্তু দেশ ছেড়ে ভারতে বিভিন্ন জায়গায় চলে আসতে বাধ্য হয়েছেন। এবার ঘটনা যে বাংলাদেশকে যদি এইভাবে, এমনিতেই দেখো মোহাম্মদ ইউনূস সরকার গঠন করার পর বিভিন্ন এলাকায়, বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কিন্তু বিভিন্ন নির্মম অত্যাচারের ছবি সামনে এসছে। আমরা দেখেছি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রামের আশেপাশে যেখানে চাকমারা বসবাস করেন, চাকমা খ্রিস্টান বহুদ, সেখানে কিন্তু নির্মম অত্যাচার চালায়, এবং যার ফলে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ, গোটা বিশ্ব বলা যেতে পারে। এবং বাংলাদেশের সেনা, বাংলাদেশের পুলিশ প্রশাসন রীতিমতো দর্শকের ভূমিকা পালন করেছে, এমনটাই কিছু অভিযোগ উঠে আসছিল। এবং এরপরে আমরা কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রামে, যেখানে চট্টগ্রামের বিখ্যাত বাজার, যা কিন্তু সংখ্যালঘুদের, সেখানে কিন্তু হামলা চালায়। বিশেষ করে ইস্কন নিয়ে একটা কিন্তু বিবাদ তৈরি হয়, এবং সেই বিবাদের ফলে কিন্তু দেখা যায় পুলিশ কিন্তু নিরপেক্ষ না হয়ে এই সংখ্যালঘুদের উপর অত্যাচার চালায়, দোকান ভাঙচুর করা হয়, এমনকি বহু দোকান সিল করে দেওয়া হয়। এবং তারপরে আমরা দেখেছি যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেককেই কিন্তু থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। সুতরাং সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ছবি কিন্তু স্পষ্ট। এখন বাংলাদেশকে যদি মুসলিম কান্ট্রিতে ঘোষণা করেন মোহাম্মদ ইউনূস, তাহলে যে অত্যাচারের মাত্রাটা বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের ওপর কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়ছে। আমরা জানি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারেই কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টানদের উপর অত্যাচার করছে এই মোহাম্মদ ইউনূস সরকার। ফলে মেসেজ কিন্তু স্পষ্ট। এবার ঘটনা যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর নতুন পদক্ষেপ অবশ্যই আসতে পারে, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপের ক্ষেত্রে। কারণ সেন্ট মার্টিন দ্বীপকে কিন্তু পাখির চোখ করেই কিন্তু এই হাসিনা সরকারের পতন। তো এইখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কোন পথে হাঁটেন? তিনি কি সেন্ট মার্টিন দ্বীপকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই কি হাঁটবেন, নাকি নিজে এক কথায় দক্ষিণ এশিয়ায় নিজেদের বিভিন্ন দেশের সম্পর্ক মজবুত করার পথে হাঁটবেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা তোমাকে বলে রাখি, বাংলাদেশে যে প্রতিবেশী রয়েছে মায়ানমারে কিন্তু এই মুহূর্তে সেনা শাসন চলছে। সুতরাং এইখানে যদি বাংলাদেশে যদি এইরকম ছবি সামনে আসছে, অর্থাৎ ডামাডোল পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু বাংলাদেশে আরও উচ্ছৃঙ্খল পরিস্থিতি বাড়তে পারে বলাই যায়। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে, বাংলাদেশের ছবি, সেখানে ধর্ম নিরপেক্ষতা শব্দটিকে তুলে দিতে চাইছে সেই সরকার। কারণ 90% মুসলিম বাংলাদেশে, সেই কারণের জন্যই ধর্ম নিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার।